তোর মিষ্টি আমি খাবো না, তোর মিষ্টি কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। টাকা? এত টাকা? এতগুলো টাকা? মা, মা, ও মা, দেখো কে এসেছে। আরে যারা, কেমন আছিস মা? তুমি কেমন আছো? আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আই নো মা, মিষ্টি। তোমার জামাই 4 প্যাকেট মিষ্টি এনেছে তোমার জন্য। এত মিষ্টি কেন? আরে আমি তো একজন মানুষ, এত মিষ্টি কি আমি খেতে পারি? আম্মা, আপনি না খেতে পারলে কুকুর বিড়ালকে দিয়ে দিবেন, ওরা খাবে। আর তাছাড়া কেমন আছো মা? ভালো আছি। তোরাও এসে গেছিস? হ্যাঁ, এই নাও তোমার জামাই তোমার জন্য মিষ্টি আনছে। ও হ্যাঁ, আমার ফকিন্নি জামাই মাত্র আমার জন্য 1 প্যাকেট মিষ্টি এনেছে। দেখ না, আমার বড়লোক মেয়ের জামাই, আমি একা মানুষ, কিন্তু আমার জন্য মিষ্টি এনেছে 4 প্যাকেট। মা তুমি এভাবে কথা বলছো কেন? তোমার জামার যেমন রোজগার তেমনই তো মিষ্টি আনছে, এর থেকে তো বেশি আনতে পারবে না। মা, এইখানে দাঁড়ায় এত কথা না বললে চল আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি। কোথায় যাবি? ভিতরে যাবি? হ্যাঁ, ভিতরে যাবে তো আমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই, যে কিনা আমাকে সম্মান করে, যার আত্মাটা অনেক বড়। আর তোদের আত্মাটা তো একবারে ছোট। তোর আবার ঘরে যাবার চিন্তা ভাবনা করছিস? তোকে বারবার নিষেধ করেছিলাম না এই চাষাভুষাকে বিয়ে করিস না? তখন তো আমার কথা শুনলি না, ভালোবেসে বিয়ে করে ফেললি। এখন কতটা সুখে আছিস, তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তুই কতটা সুখী। আমার নিষেধ তো শুনলি না, এখন তো ওরকম করব। শোন, এত কথা আমি বলতেও চাই না, আর কোনো কথা শুনতেও চাই না, যে কারণে আমি তোদের ডেকেছি। তোর বাবা মারা যাবার আগে এই বাড়িটা 15 লাখ টাকা বন্ধক দিয়ে রেখেছিল। এখন কিভাবে এই বাড়িটা এই বন্ধকের হাত থেকে বাঁচানো যায় আমি সেই চিন্তাই করছি। তোদের দ্বারা তো আর সম্ভব না 15 লাখ টাকা দেওয়া। একমাত্র দিতে পারে আমার ছোট মেয়ের জামাই। এই জন্যই তো তোদের উপর আমার কোনো ভরসা নেই, বুঝতে পেরেছিস? আম্মা, টাকা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। বাড়ি বন্ধকের 15 লক্ষ টাকা আমিই দিব। তবে হ্যাঁ, আমার একটা ছোট আবদার আছে। বাড়ি বন্ধক ছাড়ানোর পরে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। তোমার নামে লিখে দিতে হবে মানে? বুঝলাম না। হ্যাঁ মা, আমার জামাই তো ঠিকই বলেছে। ও কোটিপতির ছেলে, আর ও যেহেতু 15 লক্ষ টাকা দিবে, তাহলে তো সেই সুবাদে এই বাড়ির দলিলটা ওর নামেই হওয়া উচিত, তাই না? আর আমি যেহেতু তোমার ছোট মেয়ের জামাই, তুমি তো সবসময় আমার সুখ শান্তিটাই আশা করেছো। আর আমি তোমার জামাইয়ের সাথে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তাই আর কি বলেছিলাম কি, এই বাড়িটা যদি আমাদের নামে হয়ে যেত তাহলে আমারও খুব ভালো লাগতো, আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। তাছাড়া বিয়ের সময় তোমার মেয়ের জামাই এই বাড়িটা অনেক পছন্দ করেছিল, তাই আর কি। দোষের তো কিছু বলেনি মা। যদি এই বাড়ি তোদের নামে লিখে দেই তাহলে আমি থাকবো কোথায়? আম্মা, এটা নিয়ে আপনি কেন চিন্তা করছেন? আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আমরা একটা কাজ করব, আপনাকে সুন্দর একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ওখানে কত সুন্দর খোলামেলা বাতাস আছে, আর তাছাড়া আপনার মতো অনেক মানুষ আছে, তাদের সাথে আপনি গল্প করতে পারবেন। হ্যাঁ মা, সাব্বির তো ঠিকই বলছে, আমরা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তাছাড়া সেখানে অনেক সুন্দর পরিবেশ, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, খাবারেরও কোনো কমতি নেই, উন্নত চিকিৎসারও ব্যবস্থা আছে। আর একটু বয়স হয়ে গেলে না, শ্বশুর শাশুড়ি মুরব্বীরা বৃদ্ধাশ্রমেই থাকে, তাই তুমি বৃদ্ধাশ্রমেই থাকবে মা। যারা, একদম চুপ করে থাক, আর একটাও কথা বলবি না। এই, তোর সাহস কি করে হলো তুই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা কথা বলতেছিস? এই শোন, মার এই সম্পত্তি, এই বাড়ি মার। তুই কিছু টাকা দিচ্ছিস বলে এমন না যে তুই মাকে এই বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে আসবি। এটা কখনোই করতে পারিস না তুই। তোর বাবা অসুস্থ হওয়ার সময় 15 লাখ টাকা দিনা করেছিল। এখন কিভাবে সেই দিনাটা আমি শোধ করব সেই চিন্তায় অস্থির। তোর বাবা তো স্বর্গে গেছে, তোরা তো আর দিতে পারবি না, কারণ তোরা তো গরিব। যদি দিতে পারে আমার ছোট মেয়ের জামাই দিবে। হাতে পায়ে ধরে দেখি এই টাকাটা যদি শোধ করতে পারি তাহলে আমি বেঁচে গেলাম। শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বাড়াতে হবে না, তুই তোর মতো তোর বাড়িতে চলে যা। ঠিক আছে মা, আমরা চলে যাইতেছি। আমরা যাওয়ার পরে তুমি এই মিষ্টির প্যাকেটটা খুইলো। তোর মিষ্টি আমি খাবো না, তোর মিষ্টি কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। টাকা? এত টাকা? এতগুলো টাকা? এতগুলো টাকা কোথায় পেলি? আমার জামাই সবগুলো টাকা দিছে। আমার জামাই না তোমারে সব সময় নিজের মার মতো দেখে, তোমারে না কখনোই শাশুড়ি হিসেবে মনে করে নাই। কিন্তু তুমি একজন মা, যে নিজের পেটে 2 মেয়েকে জন্ম দিয়ে 2 মেয়েরে 2 রকম দেখো। তোমার জামাইরে তো তুমি কখনো চোখেই দেখতে পারো না, সে গরিব ছোট লোক, কত কিছু বলো,
এই বাড়িতে যখন তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসো, তুমি ঠিক মতো তারা খাইতেও দাও না, কিন্তু আমার সামনে, আমার জামাইয়ের সামনে তুমি তোমার ছোট মাইয়ার জামাইরে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও এত কিছু খাবার দিয়ে খাইতে দাও। তখন মা আমার অনেক কষ্ট লাগে জানো। তুমি আমাদের দুইজনেরই জন্ম দিছো, কিন্তু মা তুমি ভেদাভেদ করো কেন? হ্যাঁ, আর এই যে টাকাগুলা, এই টাকাগুলা না সব তোমার জামাই দিছে। ওর জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিছে। ও আমারে কি কইছে জানো মা? ও আমারে কইছে আমি ছোটবেলায় আমার বাপ মারে হারাইছি, তোমার মারে আমি কোনো সময় শাশুড়ি মনে করি নাই। উনি আমার মা, আমার আপন মা। ভালোই হয়েছে তোমারে বিয়ে কইরা আমি একজন মা পাইছি। আর আমার মারে কোনোদিন আমি রাস্তায় নামতে দিব না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই রাজরানীর মতো থাকবো। এজন্য যদি আমার সব কিছু বিক্রি করে দেওয়া লাগে, আমি সব বিক্রি করে দেবো। আর একটা কথা কি মা জানো, আমাকে যে রোজগার করার একটা মাত্র অপশন, এইটা পর্যন্ত তোমার জামাই বিক্রি করে দিছে। আমি তোমার জামাইরে কইলাম, তুমি এখন যে এটা বিক্রি করে দিলা, আমরা কেমনে চলবো, কি খামো? তোমার জামাই আমারে কইলো যে আমার হাত আছে না, এই হাত দিয়ে আমি কত কাম করতে পারো। আর যার হাত পা আছে, হ্যাঁ কোনোদিনও গরিব হইতে পারে না। তুমি চিন্তা করো না, আমি তোমারে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াইতে পারবো। তুমি আমারে বিশ্বাস করো না? আমি মা ওরে অনেক বিশ্বাস করে, আমি জানি ও আমারে অন্তত পক্ষে না খাওয়াইয়া রাখবো না, আর তোমারে কোনোদিনও খারাপও থাকতে দিব না। আসলে মা ঠিকই বলেছিস, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি সব সময় তোদের সাথে খারাপ ব্যবহার করেছি, গরিব বলে অবহেলা করেছি। আর ছোট জামাই, আচ্ছা ঠিক আছে, আসো তোমরা সবাই ভিতরে আসো। না মা, আমি আর কখনো এই বাড়িতে ঢুকবো না। আমি মনে করবো যে আমার কেউ নাই, আমি আমার বাড়িতেই থাকবো। আমি কখনো আর আপনার বাড়িতে আসবো না। মা, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনার মেয়ে সারা জীবন আপনার বাড়িতে আসবে, যখন খুশি তখন আসবে। আর আপনার যখন ইচ্ছে করবে আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার কোনো সমস্যা নেই। মা, আমি যাওয়ার সময় তোমার আরেকটা কথা কই আছে। তুমি সারা জীবন টাকার পিছনে ছুটছো, যার টাকা আছে তারই দাম দিছো। কিন্তু মা, একটা কথা মনে রেখো, টাকা থাকলেই হয় না, মন থাকতে হয় মা, মন থাকতে হয়। আর সেই মনটা তোমার মাইয়া আর তোমার ছোট জামাই নাই। আমি আর কোনোদিন এই বাড়িতে আসব না, যেই বাড়িতে আমার জামাই। এটা কি মা? কেন বুঝতে পারছো না? চোখে দেখছো না এটা কি? এটা একটা বিছানার চাদর, যেটা এই বিছানায় বিছিয়ে তোমরা বাসর রাত করবে। আজকালকার আধুনিক যুগের মেয়েরা তো বিয়ের আগেই তার সতীত্ব নষ্ট করে ফেলে। তা তুমি সতী না অসতী সেটা জানার জন্য আমি এই চাদরটা বিছিয়ে তোমাদের বাসর করতে বলেছি, যাতে কালকে সকালে যদি এই বিছানার চাদর আমাকে দাও আর এটাতে যদি আমি রক্ত দেখতে পাই, তাহলে আমি বুঝবো তুমি সতী, নতুবা তুমি অসতী বলে আমার কাছে গণ্য হবে। আর আমি জেনে শুনে তো আমার ছেলেকে ঠকাতে পারি না, তাই না? মা, আপনি এসব কি বলছেন? আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের বাসর ঘরে সেগুলো বলতেছেন? মা, আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি আপনার এই কথাগুলো শুনে। আজকে এই দিনে এই সময় এসে আপনি আমাকে এই কথাগুলো কিভাবে বলতে পারেন মা? এই কথাগুলো একদম ওয়ার্ড লাগতেছে না। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না, বিয়াদব। শোনো, আমি যেটা বলেছি ঠিক সেভাবেই হবে। কালকে সকালে ভালোই ভালোই এই চাদরটা আমার কাছে দেবে। আর যদি আমার ছেলেকে ঠকাতে চাও না, এ বাড়িতে ভাত খাওয়া কিভাবে হয় সেটা আমি বুঝিয়ে দেব। আমি জানি বিয়ের পর মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন মেয়েদের একটু মন খারাপ করে, মেয়েদের একটু কষ্ট হয়, একটু কান্নাকাটি করে। তবে কিছুদিন পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। তোমারও একটু মন খারাপ হয়েছে, একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছুদিন পরে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আমি তোমার সাথে
বাসর ঘরে বসে একা একা বকবক করছি, তুমি কোনো কথা বলছো না। কি ব্যাপার, কিছু হয়েছে? তোমার মায়ের বিছানা চাদরটা দিয়ে গেছে, কিন্তু কেন? বলেছে এই চাদরটা বিছিয়ে বাসর করতে। কেন? বিছানাতে একটা রঙিন চাদর আছে, আবার সাদা চাদর কেন দিল? কেন দিয়ে গিয়েছে এখনো বুঝতে পারোনি? আমার সতীত্ব পরীক্ষা করার জন্য। বলেছে এটা বিছিয়ে আমাদের বাসর করতে, মা যেন রক্তের দাগ পায়। যদি রক্তের দাগ না পায় তাহলে জানবে আমি অসতী, আর যদি রক্তের দাগ পায় তাহলে তো আমি সতী প্রমাণ হয়েই গেলাম। জানো, আজকে মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। তুমি তো আমার সম্পর্কে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করেছো। তুমি জানো না আমি ধর্ষিতা মেয়ে? এখন যে মা কাজটা করতে বলেছে এটা তো কোনোদিনও পসিবল না। মায়ের কাছে আমি কোনোদিনও প্রমাণ করতে পারবো না আমি সত্যি, কারণ আমার সাথে যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে তারপরে আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিনও কারো বউ হব, কারোর সাথে গিয়ে সংসার করব। কিন্তু তুমি যখন আমার কাছে গেলে, আমার হাত ধরে আমাকে বললে আমাকে তুমি বিয়ে করবে, আমার সাথে সংসার করবে, আমি একটা স্বপ্ন দেখা শুরু করেছিলাম। আমি সত্যি একটা পাগল, বুঝতে পারছো? এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও আমি তোমার কথা শুনে সবকিছু ভুলে গেছি। একটাবার ভাবিনি তোমার ফ্যামিলি আছে, তোমার মা আছে, তারা যদি একটাবার জানতে পারে আমার সম্পর্কে এইগুলো, তাহলে গেল আমি তোমার সাথে সংসার করতে পারবো? পারবো না। কেন বললা তুমি আমাকে বিয়া? তুমি তো এখন আমার জন্য তোমার মায়ের কাছেও ছোট হয়ে যাবে, আমার জন্য তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। চলো, আজকে তুমি আমার মায়ের সামনে যাবে, গিয়ে তুমি তোমার সতীত্বের পরীক্ষা দেবে। চলো। না, মায়ের সামনে আমি যেতে পারবো না। আমি তোমাকে যেতে বলেছি, যাবে, আমার সাথেই তুমি যাবে। আসো, আসো বলছি, আসো। মা, কি হয়েছে? এটা কি? তুমি বাসর ঘরে তোমার বৌমাকে সাদা কাপড় কেন দিয়েছো? কেন, তাতে কি হয়েছে? মা, আজকে আমাদের বাসর ঘর, আর আজকে আমাদের বাসর রাতে তুমি এই সাদা কাপড় তোমার বৌমার হাতে ধরিয়ে দিয়েছো সতীত্ব পরীক্ষার জন্য। একটা সাদা কাপড় দিয়ে কি একটা মানুষের সতীত্ব পরীক্ষা করা যায়? হ্যাঁ, তুমি এটা কিভাবে পারলে? আজকে আমাদের বাসর রাত, তুমি তোমার বৌমার গালেও থাপ্পড় দিয়েছো। মা, তুমি এটা কিভাবে করতে পারলে? একদিন না যেতে যেতে বোর পাগল স্বামী হয়ে গেছো, তাই না? যে কিনা মার পক্ষ না নিয়ে বোর পক্ষ নিয়ে কথা বলতে এসেছো। না মা, আমি তোমার বিপক্ষে কথা বলছি না, আমি ন্যায়ের পক্ষে কথা বলছি। আজকে আমার সাথে যে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, মা, ও কিন্তু তোমার মতো একজন মেয়ে। দেখো মা, তুমি তাকে এই সাদা কাপড় দিয়ে সতীত্ব পরীক্ষা করতে চাচ্ছ। মা, তুমি হয়তো জানো না যে একটা মেয়ের সতীত্ব যে কোনো সময় যে কোনো টাইমে নষ্ট হয়ে যেতে পারে। সায়েন্সে কিন্তু সেটাই বলে, একটা মেয়ে যদি সাইকেল চালায় তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি বেশি দৌড়াদৌড়ি করে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। একটা মেয়ে যদি গাছে ওঠে তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যেতে পারে। মা, তুমি মডার্ন যুগে কিভাবে একটা সাদা কাপড় দিয়ে একটা মেয়ের সতীত্ব পরীক্ষা করতে চাও? মা, একটা জিনিস চিন্তা করতো, আজকে যদি এই মেয়েটার জায়গায় তোমার নিজের মেয়ে হতো তাহলে তুমি কি করতে? তুমি কি পারতে এটা মেনে নিতে? মা, এই মেয়েটার জায়গায় আজকে তুমি তোমাকে বসিয়ে দেখো তো, তোমার কেমন লাগে? মা, তোমাকে আমি একটা সত্য কথা বলতে ভুলে গিয়েছিলাম। আসলে ভুলে যাইনি, হয়তো ইচ্ছে করে তোমাকে কথাটা বলিনি। মা, ওর জীবনে একটা দুর্ঘটনা আছে, যেই দুর্ঘটনার কথা তোমাকে আমি বলতে চেয়েও কখনো বলতে পারিনি, আজকে বলছি। মা, কিছু বখাটে পোলাপান ওকে ধর্ষণ করেছে। ও একটা ধর্ষিতা মেয়ে, আর আমি জেনে শুনে ওকে বিয়ে করেছি। কি? এই মেয়ে ধর্ষিতা? আর একটা ধর্ষিতা মেয়েকে তুই বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিস? এটা কখনোই সম্ভব না, আর আমি এই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে কোনো দিনও মানব না। যদি আজকে তোমার মেয়ে ধর্ষিত হতো, তোমার মেয়েকে কি তুমি মেরে ফেলতে? তোমার মেয়েকে কি তুমি সমাজের বাইরে বের করে দিতে? মা, আজকে যদি এই দুর্ঘটনা তোমার সাথে ঘটতো তুমি কি করতে? মা, একবার মাথাটা ঠান্ডা করে এই কথাটা চিন্তা করে দেখো। একটা অসহায় মেয়ে, আমি একটা অসহায় মেয়েকে সাহায্য করেছি, ওকে বিয়ে করেছি। ও অনেকবার আমাকে বলেছে এই কথাটা তোমাকে বলার জন্য, কিন্তু আমি সাহস করে বলতে পারিনি। মা,
আমি ভেবেছিলাম যে বিয়ের পর আস্তে ধীরে তোমাকে সব কিছু বলে দেব, কিন্তু তুমি বাসর ঘরেই যে এমন করবে সেটা আমি আসলে চিন্তাও করতে পারিনি। মা, তুমি একটাবার শুধুমাত্র ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো, তুমি তোমার সব ভুল বুঝতে পারবে। মা, সমাজের বহুত মানুষ ওকে অনেক কথা বলেছে, নানান কথা বলেছে, কিন্তু আমি ওকে কথা দিয়েছিলাম যে সমাজের বাইরে গিয়ে আমি তোমাকে বিয়ে করে তোমাকে নিয়েই সংসার করব। আর আমি আজকে সেটাই করছি মা। আর এতে যদি তোমাদের সমস্যা হয় মা, আমি তোমাদের ছেড়েও চলে যাব, তা আমি ওকে ছাড়তে পারবো না। মা, আমি যদি তোমার কাছে অন্যায় করে থাকি প্লিজ আমাকে মাফ করে দেবে। আমি ওকে নিয়ে এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আসলে বাবা, তুই আজকে যে কথাগুলো বলেছিস না, তাতে আমার চোখ খুলে গেছে। আমি এতদিন অন্ধ ছিলাম, মানুষ যেটা বলতো সেটাই বিশ্বাস করতাম। সত্যি তো, এরকম ঘটনা তো আমার জীবনেও ঘটতে পারতো, এরকম ঘটনা তো আমার মেয়ের সাথেও ঘটতে পারতো। তখন আমি কি করতাম? একটা অসহায় মেয়ের সাথে এরকম ব্যবহারটা আমি করেছি, আসলে এটা আমার মোটেও ঠিক হয়নি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। আর ও তো আর ইচ্ছে করে ধর্ষিতা হয়নি। ঠিকই বলেছিস, লোকজন ওকে জোর করে ধর্ষণ করেছে, এটা তো ওর কোনো দোষ ছিল না। মা গো, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনার জায়গা থেকে আপনি একদম রাইট। ভুল তো হয়েছে আমার। আমি একটা ধর্ষিতা মেয়ে হয়েও আপনার ছেলেকে বিয়ে করেছি। তবে মা, আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক। আপনার জায়গা থেকে আপনি একদম ঠিক কাজ করেছেন। মা, যা হওয়ার তা তো হয়ে গেছে আমার সাথে। এখন সেই পুরনো কথা বলে তোর কোনো লাভ নেই, সেটা তো আর কখনো ঠিক হবে না। আপনি আমাকে আপনার মেয়ের মতো একটু ভালোবাসুন। আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো দিন আপনার কথার অবাধ্য হব না। আপনি আমাকে যেভাবে চলতে বলবেন ঠিক আমি সেভাবেই চলবো। বৌমা, এসব কথা বলে আর আমাকে লজ্জা দিও না মা। আমি তো আমার ভুলগুলো বুঝতেই পারছি, তোমার কাছে ক্ষমাও চাইছি। এখন থেকে তুমি এবারই বউ না, আমার মেয়ে হয়ে থাকবে। কি ব্যাপার জামাই বাবাজি? হাই চুপ! একটা কথা বলবি না তুই। হাই বুড়া চুপ! আর একটা কথা বলবি না। হাই! এটা আমার বোন। ভাইয়া, কেমন আছো তুমি ভাইয়া? আমি ভালো আছি। তুই এই কাজ করছিস কেন? বাড়িতে কি চাকর বাকর কেউ নেই? তুই কেন চাকর বাকর কাজ করছিস? চাকর বাকর কোথায় গেছে? এই বাসায় কোনো চাকর নাই, কিন্তু একজন চাকরানি আছে, যে প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না বান্না করে, কাপড় চোপড় ধোয়, নাস্তা বানায়। যদি কোনো রকম কোনো ভুল হয় তাকে ধরে মায়েরও দেয়। জানো ভাইয়া, তুমি এই বাড়ি থেকে যাওয়ার পরই তোমার শ্বশুর বাড়ির মানুষ এই বাড়িতে আসে। সবাই আমার উপর অনেক অত্যাচার করে। আমি যদি কোনো রকম কোনো কাজে ভুল করে আমাকে ঠিক মতো খেতে দেয় না। আমার তো পুরা কপাল। পুরা কপাল না হলে কি আর আমার মা বাবা মরে যাইতো? আমার মা বাবা মরে যাওয়ার পর থেকে তো আমাকে আর কেউ দেখাশোনা করার মতো কেউ নাই। যদি আজকে আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে অন্তত পক্ষে আমাকে এই চাকরানির কাজগুলো করতে হতো না। তোকে আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি সব বুঝে গিয়েছি। তুই শুধু ওয়েট কর। সাথী, সাথী, কই তুমি? আরে বাসার তুমি? মা, বাবা, দেখে তো তোমাদের জামাই এসেছে। কখন এলে? কি ব্যাপার জামাই বাবাজি? তুমি আসতে না আসতে আমার মেয়ের গায়ে হাত তুলে কিসের জন্য? হাই চুপ! একটা কথা বলবি না তুই। আজকে তোর মেয়ের গায়ে হাত দিয়েছি বলে তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার বোনকে কাজ করতে দেখে আমারও না সেম কষ্ট হচ্ছে। আজকে আমার বোন বুয়ার কাজ করছে, অথচ আমার বোনের এই বাড়িতে রাজরানী হয়ে থাকার কথা ছিল, অথচ তোরা আমার বোনকে চাকরানি বানিয়ে রেখেছিস। কিন্তু কেন? এটা তো আমি আশা করিনি। আজকে যদি তুই আমার মায়ের বয়স না হতিস না, তাহলে তোর যে কি অবস্থা করতাম সেটা তুই নিজেও জানতিস না। আমার মাথাটা নষ্ট করে দিয়েছিস তুই। আরে জামাই বাবাজি, তুমি কখন আসলে?
তুমি আসবা এটা আমাকে ফোন করে বললেই তো আমি এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসতাম তোমারে। আমি জানি তুমি আমার মেয়ের সাথে কেন খারাপ ব্যবহার করতেছো। তুমি আসতে না আসতেই তোমার বোন আমাদের নামে তোমার কাছে খারাপ কথা কইছে, তাই না? এখন যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, পরে আমি তোমারে সব বুঝাই কমু। হাই বুড়ো চুপ! আর একটা কথা বলবি না। আমাকে নিয়ে আসছিস তাই না? তুই এখন আমাকে জামাই আদর দেখাচ্ছিস আর আমার বোনের সাথে দিনের পর দিন অন্যায় অত্যাচার করে যাচ্ছিস তাই না? হাই, তোর তো এক পা কবর চলে গিয়েছে আর এক পা এখনো মাটিতে আছে। 2 দিন পর তো তুই কবর চলে যাবি আর এখন নাটক তৈরি করছিস আমার সাথে বানি মিথ্যা কথা বলছিস। আমার বোনকে আমি ভালো করেই জানি, আমার বোন কখনো কোনো মিথ্যা কথা বলে না। আর আমাদের শরীরে না তোদের মতো বেইমানের রক্ত বইছে না। আমাদের ফ্যামিলি একটা শিক্ষা আছে, আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা ভালো করে জানি। তোর থেকে আমাদের কোনো শিক্ষা নিতে হবে না। তুই যদি আমার বাবার বয়সী না হতিস না, তোকে যে আমি কি করতাম, এই থাপ্পড় না তোর গালে বসিয়ে দিতাম। দুলা ভাই খবরদার, মুখ সামলিয়ে কথা বলুন। আপনি কিন্তু এখন খুব বাড়াবাড়ি করছেন। প্রথমে আপনি আমার বোনকে থাপ্পড় মারলেন, আমি কিছু বলিনি। তারপর আমার মার সাথে বাজে ব্যবহার করেছেন, এখন আবার আমার বাবার সাথে বাজে ব্যবহার করছেন। আপনি ভুলে যাবেন আমি কিন্তু তাদের সন্তান। সো আমি দাঁড়িয়ে থেকে আমি এগুলো সহ্য করতে পারবো না, বলে দিলাম। ও আচ্ছা, তোর সহ্য হচ্ছে না তাই না? শোন, এদিকে আয়। এদিকে আয়। আয়, এখানে দাও। আয়! এটা আমার বোন আর তুই আমার বোনের দিকে সবসময় বাজে নজর দিয়েছিস। আমার কি ইচ্ছে করছে জানিস? এখন বটি দিয়ে তোকে আমি জবাই করে দেই, কিন্তু সেটা আমি করব না। আমি কোনো খুন খারাপের দিকে যাব না। তাই তোদেরকে ভালোই ভালো বলছি, এখান থেকে বের হয়ে যা। তোকে দেখলে না আমার ইচ্ছে করছে তোকে এখানেই পুঁতে ফেলি, কিন্তু সেটাও আমি করতে পারছি না, শুধুমাত্র আমার বোনের জন্য। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো, আপনারা কিভাবে পারলেন আমার বোনের সাথে খারাপ আচরণ করতে, আমার বোনকে দিয়ে বুয়ার কাজ করতে? আর তুই না বলেছিলি তোর বাবা মা আমাদের বাড়িতে আসবে করছে, কিন্তু এখনো আসেনি। কিন্তু আমি এটা কি দেখছি, তোর বাবা মা গত 5 বছর যাবত আমার বাড়িতে আছে, আমার টাকায় খাচ্ছে, আমার বাড়িতে থাকছে, আর আমার বোনের উপর নির্যাতন করছে দিনের পর দিন। অথচ তুই আমার সাথে মিথ্যা কথা বলে গিয়েছিস যে তোর বাবা মা ভাই কেউ আমাদের বাড়িতে থাকে না। তুই ভালো করেই জানিস আমার বোনের অন্য একটা জায়গায় বিয়ে হয়েছিল, সেখানেও সে সুখে ছিল না, ওকে ছেড়ে দিয়েছে। তাই আমি আমার কাছে নিয়ে এসেছি যাতে আমার বোনটা একটু রাজরানী হয়ে থাকতে পারে, আমার বোনটা আমার কাছে ভালো থাকতে পারে। কিন্তু তুই কি করলি, আমার সেই বোনকে তুই চাকরানি বানিয়ে রেখেছিস এ বাড়িতে। আরে আমি কি টাকা পয়সা কম পাঠিয়েছি যে তুই আমার বোনকে দিয়ে বুয়ার কাজ করাচ্ছিস? একটা বুয়া রাখা যেত না? আমি প্রবাসে থেকে লাখ লাখ টাকা কামিয়েছি আর লাখ লাখ টাকা তোদের কাছে তুলে দিয়েছি। সেই টাকা দিয়ে তুই তোর মা বাবা আর ভাই ফুর্তি করেছিস, আর আমার বোনকে বানিয়ে রেখেছিস চাকরানি, তাই না? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি যে তোর মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম। আমার বোন যে কিনা রাজরানী হয়ে থাকবে, সেই বোনটাকে আমি কাজ করতে দেখছি, তার চোখ দিয়ে আমি পানি ঝরতে দেখছি, যেটা আমি দেখার কারণে ওকে আমি আমার কাছে নিয়ে এসেছি যাতে করে ও চোখ দিয়ে আর কখনো পানি না ঝরে। আর তোরা সেটাই করেছিস। শোন, তোদের 3 জনকে আমি ভালোই ভালো বলে দিচ্ছি আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে আমার মাথা যদি একবার বিগড়ে যায় তোদের কাউকে আমি আস্ত রাখবো না। তোদের সব কটাকে না আমি শেষ করে ফেলবো। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। যান, বের হয়ে যান, গেট আউট। চল। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তোকে আমি অনেক টর্চার করেছি। না ভাবি, তুমি আমার কাছে মাপ চেও না, তোমার কোনো দোষ নেই। যা দোষ করেছে তোমার মা বাবা আর ভাই, তারা সবসময় তোমার কান পড়া দিত, সবসময় তারা চাইতো আমি যেন এই বাড়িতে চাকরানির মতো থাকি, আমার যেন কোনো অধিকার এই বাড়িতে না খাটাই। ভাবি, আমি তোমার উপর রাগ করে নেই, ভাইয়া ভাবিকে ক্ষমা করে দাও। এখন সব কিছু সমাধান হয়ে গেছে, এখন এখান থেকে আপদ বিদায় হয়ে গেছে। এখন আমরা 3 জনে খুব সুখে দিন কাটাবো। আয় বোন আয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার বাবার হাত থেকে পেন কেড়ে নেওয়ার? হ্যাঁ, আমার সম্পত্তি আমার বাবা আমার নামে লিখে দিচ্ছে, তোর সমস্যাটা কোথায়? তোর এত বড় সাহস কিভাবে হয় এই পেন কেড়ে নেওয়ার? আমার সাহস কে দিছে এটা আমি কইতে পারব না, কিন্তু আমি বাইসে থাকা অবস্থায়
আমি এই দলিলে সই করতে দিব না। এই ফকিনের বাচ্চাই, তুই কোন দেশের মহারানী হ্যাঁ, যে তুই এই পেপারে সাইন করতে দিবি না? শোন, তুই ভুলে যাস না যে তুই এই ফ্যামিলির কেউ না, তুই সামান্য একটা কাজের মেয়ে। তোকে বাবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, আর তুই কি না আসছিস আমাদের ফ্যামিলির ভিতরে কথা বলতে? এই, তুই কি আমাদের ফ্যামিলির কেউ? হ্যাঁ শোন, তোকে যদি বাবা কুড়িয়ে না আনতো তাহলে তুই এতদিনের রাস্তাঘাটে মানুষ হইতি। তোকে কুকুর, বিড়াল, শিয়াল তোকে ছিঁড়ে খেত, আর এখন আসছিস আমাদের মাঝে কথা বলতে, তাই না? মা, আপনি কি ফকিন্নির বাচ্চাকে কিছু বলবেন, নাকি আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব? বলবো না মানে? কাজের মেয়ে এত বড় সাহস, সে কিনা আমাদের কাজে বাধা দেয়। আমার তো মনে হচ্ছে ওর হাত পা কেটে গুঁড়ো গুঁড়ো করে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেই, তবেই যদি আমার শান্তি হয়। কিরে বাসার, এখনো দাঁড়িয়ে আছিস? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। আপনারা আমার যতই ভয় দেন না কেন, আমি ভয় পাই না। বলছি না আমি বাইসে থাকা অবস্থায় এই দলিল আমি সই করতে দিব না। যদি সই করাইতে চান আমারে মাইরা তারপরে এই দলিল আপনাকে সই করাইতে হইব। এই, আমার সম্পত্তি আমি নিলে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, তুই এমন কেন করছিস? আমার সম্পত্তি আমাকে লিখে নিতে দে, নাহলে তোর এমন হাল করবো না তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তোর কোন বাপ আছে, ডাক। ওর কোনো বাপ না থাকতে পারে, কিন্তু ওর একটা ভাই আছে, আর এই ভাই বেঁচে থাকতে এই বোনের কোনো ক্ষতি হবে সেটা আমি কখনো হতে দিতে পারবো না। আর আমি বেঁচে থাকতে আমার বাপের সম্পত্তি কেউ জোর করে নিয়ে যাবে সেটাও তো আমি কখনো হতে দিতে পারবো না। তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি মানুষের কাতারে পড়িস? তুই আমার বড় ভাই, তুই বড় ভাই হওয়া সত্ত্বেও আজকে আমি ছোট ভাই হয়ে তোর গায়ে হাত তুলতে বাধ্য হলাম। কেন জানিস? কারণ তুই যে কাজটা করেছিস তুই এটা মানুষের মতো কাজ করেছিস, অমানুষের মতো কাজ করেছিস। আর হ্যাঁ, আমি তোকে নিজের আপন ভাই ভাববো, তুই তো কখনো আমাকে নিজের আপন ভাই ভাবতি না। সবসময় সৎ ভাই সৎ ভাই সৎ ভাই সৎ ভাই বলে পাগল করে ফেলতি। এই তোর জন্য আজকে আমি বাবার কাছ থেকে দূরে। এই আমি তো সবসময় তোকে আপন ভাই মনে করেছি, কিন্তু তুই তো আমাকে কখনো আপন ভাই মনে করিসনি, সৎ ভাই মনে করেছিস। আমাদের মা দুটো হতে পারে কিন্তু বাবা তো এক, আমরা তো একই বাবার সন্তান, তাই না? তারপর তো এটা কিভাবে করতে পারলি, বাবার কাছ থেকে সম্পত্তি জোর করে নিয়ে যেতে কিভাবে পারলি বল? হ্যাঁ, উত্তর দে আমাকে। আজকে যদি তা না আমাকে না জানাতো তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমার বাবা কতটা কষ্টে আছে, কতটা অত্যাচারিত হচ্ছে তোদের কারণে। ছোট সাহেব, আমি জানি না এই কথাগুলো আপনার জানানো ঠিক হয়েছে না ভুল হয়েছে, তবে আমার সামনে বড় সাহেবরা যে পরিমাণ অত্যাচার করছে এইগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। এই জন্যই তো এই বাড়ির সবার আড়ালে আমি আপনার সাথে যোগাযোগ রাখছি। এই বাড়িতে কখন কি হয়েছে সব কিছু আমি আপনার জানাইছি। এই জন্যই জানাইছি যেন আপনি বড় সাহেবের পাশে দাঁড়াতে পারেন, বড় সাহেবের যেন কোনো ক্ষতি না করতে পারে এই শয়তানগুলা। জানেন, কয়দিন আগে ওরা প্ল্যান করতেছিল ঘরের ভিতরে যে সম্পত্তি যদি ভালোভাবে না দেয় তাহলে নাকি বড় সাহেবের মাইরে ফলাইবো। আমি যখন এই কথাটা শুনলাম, বিশ্বাস করেন তখন আমার এমন মনে হইতেছিল আমি যদি ওগো সব প্ল্যানে মাইরে ফলাইতে পারতাম তাহলে তবে একটু শান্তি পেতাম। আচ্ছা, আপনি কেমনে পারেন এগুলো করতে? আপনার না বাবা হয়, আর আপনার তো স্বামী। আপনার স্বামীকে আপনি কিভাবে মেরে ফেলতে চাইলেন? আপনার একটুও কষ্ট হইল না? একটা বড় ভাবলেন না বড় সাহেব যদি মারা যায় তাহলে তো আপনিই বিধবা হবেন? উনি আপনাদের জন্য কি না করছে, সব কিছুই তো করলো। এই যে ছোট সাহেবরে শুধুমাত্র আপনাদের জন্য এই বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আপনাদের অসুবিধা হয়, আপনাদের খারাপ লাগে। আর বড় সাহেব কোনোদিন চাই নাই আপনার খারাপ লাগুক, স্যারের খারাপ লাগুক। আপনার কথা চিন্তা করে আপনার এই বাড়িতে বাড়ি করে দিল। লাভটা কি হইলো আপনার? কত কি লাভ হয়েছে ওনার? একটাই লাভ হয়েছে, আপনারা যেন ওনারা ক্ষতি করতে পারেন, আপনারা যেন জোর করে ওনার কাছ থেকে দলিল সই নিতে পারেন, এটাই তো। কিন্তু আমি যেহেতু এই বাড়িতে আসি, আমি কোনোদিনও এই দলিলে সই করতে দিব না। কইছিলাম না? করছি কিন্তু তাই। আমারে ছোট কালে টুকা এই বাড়িতে নিয়ে আইছে, যে মানুষটা আমার ছোট থেকে বড় করছে, মানুষ করছে। আর কিছু করুক বা না করুক, নিজের বাড়িতে হয়তো বা কাজ করাইছে, আমার খাওয়া দাওয়া বড় তো করছে, কিন্তু তার ক্ষতি যদি কেউ করতে চায় এটা আমি কোনোদিনও হইতে দিব না। আমার মায়েরা তারপরে আপনারা এগো দুজনের ক্ষতি করেন। তোমাকে লাইগা আমার এই পোলারে আমি বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছিলাম, এখন দেখলাম এই পোলা আমার শত্রু না, তোমরাই আমার বড় শত্রু। তোমরা আর এই বাড়িতে থাকতে পারবা না। আজকেই তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবা। চলে যাব মানে? তুমি এটা কেমন কথা বলছো? আরে আমি তোমার বউ, আর বাসার তোমার ছেলে, এটা ছেলের বউ। তুমি একবারও চিন্তা করলে না এই কথাটা তুমি বলতে পারলে? মা, তুমি আজকে বাবাকে প্রশ্ন করছো বাবা কিভাবে পারলো তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে, তো তুমি কিভাবে পারলা? হ্যাঁ,
তুমি কিভাবে পারলা তোমার ছেলের সাথে যোগ দিয়ে এই বাড়ির সমস্ত সম্পত্তি জোর করে নিয়ে যেতে, বাবাকে অত্যাচার করতে? আমাদের দুই ভাইকে সবসময় দুই চোখে দেখেছো, দুই চোখ আলাদা করেছো। কেন করেছো বলো? তুমি যেহেতু এই কাজ করতে পারলে, তাহলে বাবাও ঠিক করেছে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বাবা যেটা বলেছে সেটাই হবে। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। চলো মা। এখন যেহেতু ওরা এই বাড়ি থেকে চলে গেছে, আমার মনে হয় না আর এই বাড়িতে কোনো ঝামেলা হইব। এখন আপনারা ভালো থাকতে পারেন। এই এতক্ষণ যাবত ভাইয়া তোকে ডাকছিল, কোথায় ছিলি তুই? হ্যাঁ, ঘরের মধ্যে বসে বসে সাজুগুজু করতেছিলি। তোকে না বলেছি আমাদের বাসায় আজকে মেহমান আসবে, নাস্তা রেডি করতে? এত সময় কেন লাগলো তোর? না না আপা, আমি সাজুগুজু কেন করব? আমি তো চুপ! একদম মুখে মুখে তর্ক করবি না। একে তো দেরি করে আসছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস, তাই না? তোকে না থাপড়াতে থাপড়াতে গালটি লাল করে দেওয়া উচিত। বেয়াদব মেয়ে একটা, কাজের সময় কখনই পাওয়া যায় না তোকে। দেখেছেন তো আন্টি, আমি ঠিক এইভাবেই বাড়ির কাজের লোকদেরকে শায়েস্তা করি। আর আপনার বাড়ির বউ হয়ে গেলে ঠিক এইভাবে ওদেরকে শায়েস্তা করবো, যেন আর কোনোদিন মুখে মুখে তর্ক করার সাহস না পায়। ঠিকই বলেছ মা, কাজের লোকদের ঠিক এইভাবেই শায়েস্তা করতে হয়। আর হ্যাঁ সাথী, তোকে বলছি, তোকে তো আমি গতকালকে বলে রেখেছিলাম যে আজকে বাসায় মেহমান আসবে। তোকে বলেছিলাম আপ্যায়ন করতে, খেদমত করতে, তা না করে তোকে তো ডেকেও পাওয়া যাচ্ছে না। কোথায় ছিলি তুই এতক্ষণ? ভাইয়া, তুমি যে কাকে কি বলছো না, তোমার কথা কি ও শুনবে? ও তো শুনবে না, ও তো আছে অন্য ধান্দায়। যেই শুনেছে আমাকে দেখতে আসবে, সেই রুমের মধ্যে বসে বসে সাজুগুজু করা শুরু করে দিচ্ছে। এই, তুই কি ভাবছিস তুই যতই সুন্দর করে সাজুগুজু করে আসিস না কেন, তোকে না কেউ পছন্দ করবে না। তোকে যদি কেউ বিয়ে করে না, সেই রিক্সাওয়ালা বা রাজমিস্ত্রি বিয়ে করবে, তাছাড়া অন্য কেউ না। তুই কি মনে করছিস তুই সাজুগুজু করে এখানে আসবি আর আমাকে রেখে তোকে পছন্দ করবে? কখনোই না। তুই যতই সাজুগুজু করিস না কেন, তোকে কেউ পছন্দ করবে না। সিসি আপা, আপনি সব কি বলতেছেন? আমি সব সময় নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি। আমি মন থেকে চাই আপনাকে যাতে ওনারা পছন্দ করে। হইছে, থাক, আর দোয়া করতে হবে না। আর এমনিতেও তোর মতো কাজের মেয়ের দোয়া আমার লাগবেও না। আমার যে রূপ আর সৌন্দর্য, এটা দেখেই না আমার ভালো ঘরে এমনিতেই বিয়ে হবে। জিজ্ঞাসা কর ওনাদেরকে, ওনারা আমাকে এমনিতেই পছন্দ করবে। আমি কি কোনো দিক থেকে কম নাকি? তোর মতো কাজের মেয়ে নাকি খ্যাত একটা? তানহা, তুই আন্টিদের সামনে ওর সাথে এভাবে ব্যবহার করছিস কেন? তারা কি মনে করবে? ভাইয়া, তুমি যে কি বলো না, আমি কি আর ওর মতো কাজের মেয়ে খ্যাত একটা, যে সব সময় মাথার মধ্যে একটা কাপড় দিয়ে সুন্দর করে চুপচাপ করে বসে থাকবো? না ভাইয়া, আমি সেটা করতে পারবো না। আমি হচ্ছি মডার্ন যুগের মডার্ন মেয়ে, আমি আমার মতোই চলবো। আমার কেন মানুষকে দেখে ভয় লাগবে? মানুষকে দেখে কেন চুপচাপ থাকতে যাবে? এত ঢং করার সময় না আমার কাছে নাই। আচ্ছা মা, বলো তো তোমার দেরি হয়েছে কেন? আসলে আন্টি, আমি এতক্ষণ নামাজে ছিলাম। আর আমি নামাজে যখন ছিলাম তখন আমাকে সাহেব অনেক ডেকেছে, কিন্তু আমি তো নামাজের ভিতরে কথা বলতে পারি না, তাই না? আর তাছাড়া নামাজ রেখেও তো আসতে পারি না। এজন্য নামাজ শেষ করে নাস্তা নিয়ে আসতে আমার একটু লেট হয়েছে। এই, তোর নামাজ আগে নাকি আমার ঘরে মেহমান আসতে মেহমান আগে? কোনটা আগে তোর কাছে? আমার কাছে সবার আগে নামাজ। আগে আমি নামাজ পড়বো, পরে সব কাজ করব। তারপর যদি আপনাদের মনে হয় যে না আমি নামাজ পড়ি এই জন্য আপনারা আমাকে কাজে রাখবেন না, তাহলে সেটাও করতে পারেন। মা, তোমাকে আমি একটা কথা বলতে চাই, যদি তুমি কিছু মনে না করো। কি কথা বল? মা, মেয়েকে আমার দারুণ পছন্দ হয়েছে, তবে এ বাড়ির মেয়েকে নয়, এ বাড়ির কাজের মেয়েকে। আমি এ বাড়ির কাজের মেয়েকে বিয়ে করতে চাই, যদি তুমি চাও। আমিও চাই এ বাড়ির কাজের মেয়েকেই তুই বিয়ে কর বাবা। কারণ এরকম একটা ইসলামধর্মী মেয়ে যদি আমার বাড়িতে যায়, আমার বাড়ি অনেক আলোকিত হবে। এরকম একটা নামাজি মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো আমার সৌভাগ্য। আরে আজব তো, আপনারা আমাকে দেখতে আসছেন অথচ আমার সামনে আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ের কথা বলতেছেন। আপনারা কিন্তু আমাকে অপমান করতেছেন। হ্যাঁ ঠিকই তো আন্টি, আপনারা আমার বোনকে দেখতে এসে আমার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করাবেন, এইসবের মানে কি বুঝলাম না। শোনেন, আপনাকে একটা কথা বলি, ও কাজের মেয়ে হলেও ওর মধ্যে শিক্ষা আছে। আর আপনি একটা ভদ্র ফ্যামিলি মেয়ে হয়েও আপনার মধ্যে শিক্ষা বলতে কোনো জিনিস নেই, যেটা কিনা এই কাজের মেয়েটার মধ্যে আমি পেয়েছি। ও একজন ধার্মিক মেয়ে, আর ও নামাজি। যে কিনা নামাজ পড়ে আপনি তাকে থাপ্পড় মারেন। ও নামাজ পড়তে গিয়ে ওর দেরি হয়েছে, অথচ আপনি ওকে থাপ্পড় মেরে দিলেন। আর আপনি নিজেই নামাজ পড়েন না। আসলে আপনার কি উচিত জানেন? আপনার নিজেরও নামাজ পড়া উচিত। আপনি সেটা না করে বরং যে নামাজ পড়ছে তাকে থাপ্পড় দিচ্ছেন। আপনার মতো মেয়ে না সংসার করার যোগ্য না। মা,
আমি এই কাজের মেয়েকে বিয়ে করব। কারণ এই কাজের মেয়ের মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ন্যায়, নিষ্ঠা এবং সততা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে ওই ইসলামিক মাইন্ডের, যেটা কিনা আমি সবসময় পছন্দ করি। আমি চাই সবসময় এমন একটা ইসলামিক মাইন্ডের মেয়েকে বিয়ে করতে। মা, তোমার কোনো আপত্তি না থাকলে আমি ওকে বিয়ে করব। শোন বাবা, এখানে অযথা কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তার চেয়ে চল আমরা সাথীর বাবা মার সাথে বিয়ের ব্যাপারে কথা বলি। ঠিক বলেছো, চলো মা। চল সাথী, আসো আসো মা। দেখলি, আজকে তোর বাজে কর্মকাণ্ড আর ভুল শিক্ষা দীক্ষার কারণে একটা ভালো ফ্যামিলির সাথে তোর বিয়ে হলো না, অথচ আমাদের বাড়ির কাজের মেয়ে ভালো ব্যবহার দিয়ে তাদের মনটা জয় করে নিল। কি বুঝলি তুই এখান থেকে, বল আমাকে। ভাইয়া প্লিজ তুমি আমাকে আর কিছু বলো না। আমি বুঝতে পেরেছি মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হয়। আর আমি এতদিন সেটা করতে পারিনি, কিন্তু এখন থেকে আমি আর কখনো কারোর সাথে খারাপ আচরণ করব না। আমি সবার সাথে সবসময় ভালো আচরণ করব। আমার শিক্ষা হয়ে গিয়েছে ভাইয়া। আচ্ছা, মন খারাপ করিস না, তোর ভুলটা তুই বুঝতে পেরেছিস, সেটাই অনেক। মা, মা, তুমি এইভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? এত মিষ্টি, আসলে আমার ছোট জামাই বলে কথা, মন মানসিকতা এত বড়, এই জন্যই তো শ্বশুরবাড়ি আসার সময় এত মিষ্টি, ফল, মাছ, মাংস কত কিছু নিয়ে আসে। আমার সেই ভালো লাগে। মা, মা, তুমি এইভাবে আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিলে? এই, আজকে তোদের আসতে হলো? ফকিন্নি ঘরের ফকিন্নি, তাও কিনা একটা প্যাকেট মিষ্টি নিয়ে আসছে। দেখ তো আমার ছোট জামাই কিভাবে এসেছে। শোন, তোকে কতবার বলেছিলাম এরকম গরিব ফকিন্নিকে বিয়ে করিস না। না, তুমি তাকে ভালোবাসো, তাকে ছাড়া তুমি বাঁচবাই না। এই জন্য তুমি আমাদের কথার অমত করে তাকে বিয়ে করলা। এটা কি ঠিক করেছো? ঠিক করোনি। এই জন্যই তো আজকে তোমার এই অবস্থা। তোমাকে দেখলে আমার করুণা হয়। আর দেখ তো, আমার ছোট মেয়ে কত বড় ঘরে বিয়ে হয়েছে, তার পোশাক আশাক, খাবার দাবারে কোনো কিছুতে তার কমতি নাই। দেখ তো, শ্বশুর বাড়ি বলে কথা, শ্বশুর বাড়িতে এসেছে, এই যে মিষ্টি এনেছে, মিষ্টির সাথে ফল, মাছ, মাংস কত কি এনেছে, আমার পছন্দের জিনিসগুলো পর্যন্ত নিয়ে আসে। আমি এগুলো সব ভিতরে রেখে শুধু মিষ্টিটা হাতে করে রেখেছি। আর তোর জামাই নিয়ে এসেছে মাত্র এক প্যাকেট মিষ্টি। সে তো জানেই না যে শ্বশুর বাড়ি কীভাবে আসতে হয়, আর জানবেই বা কী করে। গরিব ফকিন্নির বাচ্চা আর কি নিয়ে আসবে। মা, তুমি এমনি কেন কথা কইতেছো? আমি না তোমার বড় মাইয়া? হ, আমি জানি আমি ভুল করছি, তোমার অমতে যায়া ওরে ভালোবেসে বিয়ে করছি, কিন্তু মা অনেক হইছে। আর কতদিন এমন করবা কও? এইবার তো মাইনা নাও। ভালোবেসে বিয়ে করাটাকে আমার পাপ হয়ে গেছে কও তো? তুমি সব সময় এই বাড়িতে আসলে তোমার জামাইরে অপমান করো। তুমি একটাবারও ভাবো না ওর অপমান করলে আমারও কষ্ট হয়? সব সময় তো শুধু নিজের ছোট মেয়েরে ভালোবাসলাম, কোনোদিন তুমি আমার কথা চিন্তাও করলা না মা। এমন কেন করো মা? এই, তোর এত বড় সাহস, সামান্য একজন চাষার বউ হয়ে তুই মায়ের মুখে মুখে তর্ক করছিস? এই পোড়া মুখে, তুই এ বাসায় কেন আসছিস? হ্যাঁ, তুই জানিস না এ বাসায় আমি আর আমার জামাই এসেছি? তুই কেন আসছিস বল? ও আচ্ছা, মা আজকে ভালো মন্দ রান্না করেছে বলে খাবার জন্য এসেছিস, তাই না? কারণ বিয়ের পরে হয়তো বা তোর জামাই তোকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারেনি, তাই আজকে এখানে খাওয়ার জন্য এসেছিস। মা, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, এই ফকিন্নির বাচ্চাদের সাথে আমি এক টেবিলে কিছুতেই খাবো না। তুমি হয়তো এখান থেকে ওদেরকে এখন বিদায় করবে, নয়তো আমরা চলে যাব। আম্মা, আমি কতদিন পরে শ্বশুর বাড়িতে এসেছি, দুই হাত ভরে কত কিছু নিয়ে এসেছি। আপনি ভালো মন্দ রান্না করবেন, কবজি ডুবিয়ে খাবো। বড় ভাইয়া তো বিদেশ চলে যাবে, আমরা বসে সবাই মিলে আড্ডা দিব, গল্প করব, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো। কিন্তু সব আশায় পানি মিশিয়ে দিল আপনার এই ছোট লোক গরিব জামাই। আমার তো মন চাচ্ছে এখন এখান থেকে চলেই যাই। হয়েছে তোমার অপমান সহ্য করা? আমি তোমার কইছিলাম এই বাড়িতে আইতে হইব না। এই বাড়িতে যখনই আসি তখনই অপমান সহ্য করতে হয়। আমি না আর অপমান নিতে পারতাছি না। চলো প্লিজ এখান থেকে আসো। দাঁড়াও জামাই বাবাজি, কই যাইতেছো? কি হয়েছে? কি আর হইব আব্বা, সবসময় যেটা হওয়ার সেটাই তো হইতেছে। আমি যে তোমার বড় মাইয়া, আমি যে এই বাড়ির বড় মাইয়া, এটা মা ভুলে গেছে। আমার জামাই গরিব মহিলা,
আমার জামাইরে সব সময় মা অপমান করে। আর তোমার ছোট মাইয়া আজকে খাওয়ানোর খোটা দিল। আমরা তো এখানে খাওয়ানোর লেগে আসি নাই আব্বা, তুমিই তো কইছিলে আইতে, এই জন্যই আইছি। আর আমার ভাইটা বিদেশ চলে যাইবো, ভাবলাম শেষবারের মতো একটা বার বাইরে দেখে যাই, কিন্তু তাও হয়তো বা ভুল করছি মনে হইতেছে। আমরা এখানে না আসলেই ভালো হইতো, সবাই খুশি হইতো। তোমরা ওদের অপমান করতেছো কেন? বড় জামাইকে আমি আসতে বলেছি, তোমরা অপমান করার কে? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তোমার ছোট জামাইকে তো ভালোবাসতে পারো, আর আমার বড় জামাইরে ভালোবাসলেই ঝামেলা? তুমি এমন হয়েছে কেন? এক চোখে দুই বিচার করো, তুমি ভালো হইতে পারো না? বড় ছেলে বিদেশ যাবে, 12 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা আমি জোগাড় করেছি, আরও 7 লাখ টাকা লাগবে। এই টাকা জোগাড় করার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে, এই জন্যই তাদের সবাইকে আমি দাওয়াত করে এনেছি। তার মধ্যে এত ঝামেলা করলে হবে? এই তুমি থামো তো, কথা বুঝো না? আবল তাবল একটা কথা বলে দিলেই হলো। বড় মেয়েকে আমি দেখতে পারি না। কেন দেখতে পারি না বোঝো না? আরে গরিব বলেই তো দেখতে পারি না। তুমি তো জানো বড় ছেলে যাবে দেখে 5 লক্ষ টাকা জমা দিয়েছি, আর 7 লক্ষ টাকা লাগবে। এর জন্য তো আমি কোনো চিন্তা করি না, কারণ আমার ছোট জামাই আছে না। আমার ছোট জামাই 7 লাখ কেন 7 কোটি টাকা যদি আমি চাই না, সে দিয়ে দিবে। দিবে না ছোট জামাই? আম্মা, এটা আপনি কি বললেন? আর তাছাড়া টাকা পয়সার বিষয়ে আমি তো কিছুই জানি না। আর শ্বশুর বাড়িতে আসলে কি টাকা পয়সা দিয়ে আপ্যায়ন করতে হবে নাকি? শ্বশুর বাড়িতে আসার জন্য যা যা নিয়ে আসা দরকার তার থেকে বেশি কিছু আমি নিয়ে আসছি, তাই না? আর তাছাড়া নন প্রফিট জায়গায় টাকা ইনভেস্ট করার মতো বোকা ছেলে আমি না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ মা, তোমার জামাই একদম ঠিক বলেছে। হ্যাঁ মানছি আমাদের টাকা পয়সা আছে, এই জন্য কি তোমাদেরকে টাকা পয়সা দিতে হবে? মানে তোমাদের সাথে কি আমার সম্পর্ক রাখতে হবে, টাকা পয়সা দিয়ে সম্পর্ক রাখতে হবে? শোনো, আমরা তোমাদেরকে একটা টাকাও দিতে পারবো না। আমার জামাই তো বলেই দিয়েছে যে আমার জামাই একটা টাকাও দেবে না, এটাই ফাইনাল। শুনেছো তোমার ছোট জামাইয়ের কথা? সে কোটিপতি হতে পারে, কিন্তু তার টাকা দেওয়ার মতো কোনো মন মানসিকতা নাই। এখন বলো, আমি আমার ছেলেকে বিদেশ পাঠাবো কি করে? যদি এই 7 লাখ টাকা জোগাড় করতে না পারি, তাহলে আমার 5 লাখ টাকা বাইরে যাবো, ছেলেরও বিদেশ যাওয়া হবে না। আরে বাবা, আপনি কি কইতাছেন? বড় ভাইজান কেন বিদেশ যাইতে পারবো না? অবশ্যই যাইতে পারবো। বাবা, আপনি না আমার ফোন করে কইছিলেন কিছু টাকা ম্যানেজ করার কথা, আমি টাকা ম্যানেজ করছি বাবা। আমার এই যে দক্ষিণ গ্রামে একটা জমি আছিল না, আমি ওটা বিক্রি করে দিছি। আর আমার কিছু জমানো টাকা ছিল, সব মিলে 7.5 লাখ টাকা জমাইছি। আমি সাথে করে 7 লাখ টাকা আনছি। আমি এই টাকা আপনার কাছে দিয়ে দিমু। ভাইজান বিদেশে যাবে। তুমি এটা কি কইতেছো? তুমি দক্ষিণ পাড়ার জমিটা বিক্রি করে দিছো? আমারে তো একটাবার জানাইলা না। তুমি যে এই জমি টমি সব বিক্রি করে দিলা, না আমাগো কি হইব? আমাগো ভবিষ্যতের কি হইব? আরে বোকা মাইয়া, তুমি ভবিষ্যতের কথা কেন চিন্তা করতেছো? তাছাড়া একটা জিনিস ভাবো, আমাকে তো এখন বাচ্চা কাচ্চা হয় নাই। আর বড় ভাইজান যখন বিদেশে যাইবো, বড় ভাইজান তো টাকা পাঠাইবো, আমাগো টাকা নাই আস্তে আস্তে ভাইজান দিয়া দিব। ভাইজানেরও একটু ভালো হইলো, আমাগো টাকাটাও পরিশোধ করে দিল। চিন্তা করো না তো। দেখেছ, যে আমার বিপদের সময় আমার এত বড় উপকার করেছে, আর তুমি ছোট লোক চাষা বুসা বলে তারে অপমান করছো। আমি এতদিন মানুষ চিনতে ভুল করেছি। আমি ভাবছি আমার ছোট মেয়ের জামাই অনেক বড় লোক, কোটিপতি, সে সবসময় আমাকে মাথায় করে নিয়ে নাচবে। আর এই জন্য আমি তাকে অনেক মূল্যায়ন করেছি, যেটা কিনা বড় মেয়ের জামাইকে করি নাই। গরিব বলে সবসময় তাকে অবহেলা, নির্যাতন, নানান ধরনের কথা শুনিয়েছি। মেয়েকে নানান রকমের কথা বলে বাড়ির থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। আজকে না আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে মানুষে মানুষে কত ব্যবধান, কত বিভেদ হতে পারে, সেটা আমি বুঝে গেছি। আসলে টাকা পয়সা, কোটিপতি হলেই মানুষের মন মানসিকতা বড় হয় না, কিন্তু একটা গরিব মানুষেরও বড় একটা মন থাকতে পারে, সেটা আমি বুঝতে পারি নাই। আজকে আমি মানুষ চিনেছি। বাবারে, আমি তো তোমার শাশুড়ি, মায়ের মতো। আমি যে ভুলগুলো করেছি, তোমাদের সাথে অন্যায় করেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। কি বাবা, তুমি আমাকে ক্ষমা করবে না? কিরে মা, আমাকে ক্ষমা করবি না? আপনি এসব কি কইতাছেন? আপনি আমার মায়ের মতো, আপনি কেন মাপ চাইতাছেন? আপনার মাপ চাওয়ার লাগবো না, আমি কিচ্ছু মনে করি নাই। ভাইজান, আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, অনেক অপমান করেছি আপনাকে। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে টাকাতে আমি অন্ধকার হয়ে গিয়েছিলাম।
অহংকারে পরিণত হয়েছি আমি। আর কখনো এরকমটা করবো না, প্লিজ ক্ষমা করে দেন। হ্যাঁ ভাইজান, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর এমনটা কখনো করব না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। ওকে তো আমার এখন মন চাইতেছে। তানহা, তুমি তুমি বাসায় কিভাবে? তুমি তো বাইরে ছিলে। বেবি আসো, আজকে সেই মজা হবে। এই কিরে, তুই কেডা? তোর তাই কখনো এই বাড়িতে দেখি নাই। স্যার, আমি আপনাকে বাড়ির নতুন কাজের বুয়া। তুই নতুন কাজের বুয়া? তাহলে আগে যে কাজের বুয়া ছিল ও কোথায় গেছে? স্যার, আমি কেমনে কমু আপনাকে আগের কাজের বুয়া কই গেছে? আমারে তো নতুন করে আজকেই রাখছে এই বাড়িতে কাজের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সর, ভিতরে যাব। স্যার, এই মেয়েটা কে আপনার লগে? তোকে আমার বলতে হবে, কৈফিয়ত দিতে হবে এই মেয়েটাকে? হ্যাঁ, আরে বলো না, আমি তোমার গার্লফ্রেন্ড, ওকে বলে দাও, সমস্যা কি? আরে বেবি তুমি চুপ থাকো না। কত বড় সাহস দেখছো, নতুন কাজের মেয়ে আইসা আমাকে জিজ্ঞেস করতেছে এই মেয়েটাকে। ওকে কি আমার সবকিছু বলতে হবে নাকি? দেখেন স্যার, আমি কিন্তু খারাপ কিছুই কইনি, কারণ আমার এই বাসার মালিকে কইছে যে আমার কাজে রাখছে, হ্যাঁ আমারে কইছে যে এই বাসায় যেন অপরিচিত কোনো মানুষ না ঢোকে, যদি অপরিচিত কেউ আসে তারা যেন আমি ঘরে ঢুকতে না দিই। তাই কইতেছি স্যার, এই মায়ের নিয়ে আপনি ঘরে যেতে পারবেন না, আমি ঘরে যেতে দিব না। এই বাড়ির মালিক তো আমি, তোরে কে বলছে? হ্যাঁ, এই বাড়িতে আমি যা বলি তাই হয়। আমি এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি, একটু সময় কাটাবো। সামনে তো সর, যা ভাগ। বেবি আসো তো। আর হ্যাঁ শোন, ওই 2 কাপ চা বানিয়ে রুমে নিয়ে আয়। চলো baby। হোয়াট ননসেন্স! তোর কত বড় সাহস, তুই আমাদের শরীরের উপরে আইসা পড়স? এই তোকে বলছিলাম আমি চা নিয়ে আসতে, তুই ঝাড়ু নিয়ে আসলি আর আমাদের শরীরের উপরে পড়লি। একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছিলাম আমরা, তুই এটা নষ্ট করতে পারলি? হ্যাঁ, আসার কি কোনো সময় পারলি না? সাব্বির, এসব কথা ওকে বলে লাভ কি? ওর মতো একটা অশিক্ষিত মেয়ে রোমান্টিক মুহূর্তের কি বুঝবে? ওর মতো একটা ফকিনীর বাচ্চা তো এ বাসায় বসায় কাজ করে বেড়ায়, আর তোমার মতো সুন্দর ছেলে দেখলে তাদের উপরে ঝাঁপিয়ে পড়া। আসলে হয়েছে কি, ওর না তোমার আমার সুন্দর মুহূর্তটা সহ্য হয়নি। ঠিক বলেছো, ওকে তো আমার এখন মন চাইতেছে। তানহা, তুমি তুমি বাসায় কিভাবে? তুমি তো বাইরে ছিলে। হ্যাঁ আমি কেন? আমি বাসায় থাকাতে খুব প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমি বাসায় থাকার কারণে এই মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করতে সমস্যা হচ্ছে? এই, তুমি এই কাজটা কি করে করতে পারলে আমার সাথে? আমাকে কিভাবে পারলে এভাবে ঠকাতে? আমার কোন দিক থেকে কম আছে? আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, রূপ সৌন্দর্য কোন দিক থেকে কম আছে যার কারণে তুমি একটা মেয়ের সাথে পরকীয়া করতেছো? একটু লজ্জা করে না তোমার? একটু ঘেন্না করতেছে না তুমি আরেকটা মেয়ের সাথে এগুলো করতেছো? আমি না তোমার এই নাটকটা অনেক আগেই ধরতে পারছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। এই জন্যই ইচ্ছা করে আমি এখানে ছোট্ট একটা নাটক করলাম, যেন তোমাকে আমি হাতে নাতে ধরতে পারি। আমি না একটা খারাপ মানুষ। খারাপ কেন জানো? খারাপ হচ্ছে এই কারণে, আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে না। আমি আমার ভাইয়ের কথা ফেলতে পারিনি। আমার ভাইয়া জাস্ট একটা বার আমাকে বলেছিল, তুই বোন, তুই সাব্বিরকে বিয়ে কর। সাব্বির খুবই ভালো একটা ছেলে, ও তোকে অনেক হ্যাপি রাখতে পারবে, ও তোর জন্য পারফেক্ট একটা ছেলে। কিন্তু না, তুমি তো আমার পায়ের যোগ্যও না, তুমি আমার পারফেক্ট কি করে হবে? তোমার জন্য না এই মেয়েটাই একদম ঠিক আছে। বাজারের মেয়েদের সাথেই না তোমাকে মানায়, আমার সাথে তোমাকে মানায় না। কিন্তু আমি তো এখন চুপ করে থাকবো না। আমি যেহেতু হাতে হাতে তোমাকে ধরেছি, আমার ভাইয়াকে প্রমাণটা দিতে হবে না? আমার ভাইয়া যাকে এত পছন্দ করে আমাকে তার হাতে তুলে দিয়েছে, সেই ছেলেটাকে আমার ভাইয়া দেখবে না? ভাইয়া, ভাইয়া এদিকে আসো। ভাইয়া, আমাকে না তুমি অনেক বড় মুখ করে বলেছিলে ওর মতো ছেলেই হয় না, ও খুব ভালো একটা ছেলে। দেখেছো তো ভালো ছেলে নমুনাটা, দেখেছো তুমি? সাব্বির, তোকে তো আমি ভালো মনে করেছিলাম। আমি ভেবেছিলাম তুই চরিত্রবান একটা ছেলে, আর আমার বোনকে যদি আমি তোর সাথে বিয়ে দিই তাহলে আমার বোন ভালো থাকবে, আমার বোন সুখে থাকবে। অথচ তুই কি করলি? আমার বিশ্বাসটা ভেঙে দিলি। আমার বোনের আমার প্রতি যে ধারণাটা ছিল সেই ধারণাটা ভেঙে দিলি। এই, আমার বোনের কি এমন কমতি ছিল যে তুই আমার বোনকে রেখে বাইরের একটা মেয়েকে নিয়ে বাসায় ফষ্টি নষ্টি করছিস? ছি, তোর বিবেকে একবারও বাধা দিল না? হ্যাঁ,
আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, আমার ফ্যামিলিকে পর্যন্ত বুঝিয়েছিলাম যে সাব্বির একটা ভালো ছেলে, ওর মতো ছেলে হয় না। এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো? আমি আমার ফ্যামিলিকে বলবো যে সাব্বির বাইরের মেয়ে নিয়ে এসে বাসায় ফষ্টি নষ্টি করে? বোন, তোকে এই বাড়িতে আর থাকতে হবে না, তোকে আমি বাসায় নিয়ে যাব, চল। কি ব্যাপার, কি হয়েছে এখানে? আর বৌমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? সাব্বির, এই মেয়েটাকে? এই মেয়েটাকে আমি বলছি। ওই মেয়েটা হচ্ছে আপনার ছেলের গার্লফ্রেন্ড। আপনার ছেলে এই মেয়ের সাথে পরকীয়া করছে, আমার বোনকে রেখে ও এই মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে। আপনার ছেলে এই মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে এনেছে বাসায়, যাতে করে ফষ্টি নষ্টি করতে পারে। আর আমার বোন সেটা আজকে নিজের চোখে দেখে ফেলেছে। আমার বোন যদি আজকে প্ল্যানিং করে আমাকে এখানে না ডাকতো, আমি তো বুঝতামই না যে সাব্বির এত খারাপ ছেলে। আমি তো সাব্বিরকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি ভাবতাম যে সাব্বির অনেক ভালো ছেলে। আমি কখনোই আমার বোনের কথা বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করে যেতাম এই অপদার্থটাকে, যে কিনা বিশ্বাসের মূল্যায়ন করতে পারে না। আমি ভেবেছিলাম আপনার বাসায় আমার বোন সুখে থাকবে, কিন্তু না, আমার বোন সুখে নেই। এই সাব্বির দিনের পর দিন আমার বোনের উপর অত্যাচার করে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে। আমার বোন এতদিন মুখ বুজে সহ্য করেছে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখলাম, সেটাকে আমি অস্বীকার করব কিভাবে? তাই আমি চাই না আমার বোন এই ঘরে থাকুক, এই লম্পটের সংসার করুক। আমি আমার বোনকে নিয়ে নতুন জায়গায় বিয়ে দেব, ওকে নতুন একটা জীবন দেব, ওকে ওর লাইফটা আমি গড়ে দিব। বোন চল। ভাইয়া দাঁড়াও, যাবো যেহেতু, যাওয়ার আগে আর একটা কথা বলে যাই। সাব্বির, তুমি যেই কাজটা আমার সাথে করলে না, একদমই খারাপ করেছো। আমাকে যে পরিমাণে তুমি কষ্ট দিয়েছো, আমি এটা কোনো দিনও ভুলবো না, আর তোমাকে আমি কখনো মাফও করবো না। তুমি কি ভেবেছো আমাকে তুমি এভাবে ঠগালে, অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতেছো, তুমি জীবনে সুখী হতে পারবে? ইম্পসিবল, কোনো দিনও সুখী হতে পারবে না। এই যে মেয়েটাকে দেখতেছো না, এই মেয়েটা না একদিন ঠিক তোমাকে ফেলে চলে যাবে, তখন তুমি ঠিক আমাকে মিস করবে, বলে দিলাম কথাটা। ভাইয়া চলো। চল বোন, তোকে এখানে থাকতে হবে না। বৌমা,